আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন মাসুদ কামাল। যথেষ্ট বিরতির পর আমরা যুক্ত হয়েছি। চেষ্টা থাকবে যে নিয়মিতভাবে যাতে আমরা আবার শুরু করতে পারি। মাসুদ কামাল, আপনার কাছে যেই বিষয়টা এখন ঠিক এই মুহূর্তে জানতে চাই, যে রাজনীতিটা নির্বাচন পরবর্তী সংসদ ঠিক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন একটু সংসদের বাইরে রাজনৈতিক উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আপনার কাছে মনে হচ্ছে কি যে এটা ঠিক সংসদকে কেন্দ্র করে যেটা হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে এগোচ্ছে কিনা সরকার এবং রাজনীতি? আমি কিন্তু এতে খুব বেশি একটা বিস্মিত নই। এবং আপনার আমাকে খুব একটা অপ্রত্যাশিত মনে হচ্ছে তাও কিন্তু না। একটা জিনিস মাথায় রাখেন, আমি যেটা বুঝি আর কি, জামাতের আসলে কি লক্ষ্যটা কি? জামাতকে ওদের যে কোনো দলীয় নেতা কর্মীকে জিজ্ঞাসা করেন, ওরা কি সারা জীবন বিরোধী দল হয়ে থাকতে চায়? তা তো চায় না। তারা তো একসময় ক্ষমতায় যেতে চায়। এখন ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াটা কি? ক্ষমতায় যেতে হলে আপনাকে মানুষের, যদি আপনি প্রপার গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেন, তার মানে হলো আপনাকে মানুষের ভোট পেতে হবে, বেশি ভোট পেতে হবে, তাই না? যারা ক্ষমতাসীন দল আছে তাদের চেয়েও বেশি ভোট পেতে হবে, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। এখন এই বেশি ভোট আপনি কিভাবে পাবেন? ওরা বিএনপি পেয়েছে 50%-এর উপরে, 51%। জামাত পেয়েছে 30%। গ্যাপ তো 20%। জামাত কিন্তু এই 20% গ্যাপ পূরণ করে আরো অগ্রসর হতে হবে। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হলো যে তারা পদে পদে প্রমাণ করবে যে সরকার যে কাজটা করতেছে সেটা ভুল করতেছে। তারা তো এটাই করবে। এবং এটা করতে যে তারা সংসদে বলে, বাইরেও বলে। বাইরে বলে জনগণের জন্য, জনগণকে বোঝায় যে দেখো এই যে সরকার এটা করছে, তারা এটা ভুল করছে, আমরা হলে এটা করতাম। অথবা তারা এটা করতেছে না, আমরা আমাদের কথা বলে না, ওদের কথাই বলে যে দেখেন সরকার এটা পারতেছে না। যেমন গতকালকে তারা জুলাই যুদ্ধাহতদের নিয়ে গেছে, জি। এতে বলতেছে এই যে জুলাই যুদ্ধ হতো, এদের সরকার চিকিৎসা করতেছে না। হুম এখন হুম। এইগুলি বলে মানুষের মধ্যে এক ধরনের মানে এই এক ধরনের সিম্পেথি দেওয়া অথবা এক ধরনের সরকারকে ডিফেন্ড করা। বিএনপি একটা এনসিপি এবং জামাত বারবার বলতেছে যে বিএনপি পুরনো পথে এগোচ্ছে, ফ্যাসিবাদী লাইনে এগোচ্ছে। এবং সেটা সফল হবে না, কারণ আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদী দল হইতে পারবে না। কিন্তু সেই চেষ্টা করতেছে আহ, মানে বিএনপি। এটার আপনার কাছে কি সিমটম মনে হচ্ছে, মানে কেন এই কথাগুলি বলছে? ওই তো বললাম তো, মানুষের কাছে বোঝানো, মানুষকে দেখানো যে এই বিএনপি দিয়ে হবে না, তোমাদের বিকল্প কোন দলকে খুঁজতে হবে। এবং সেটা কারা, যেহেতু হুম। আওয়ামী লীগরা আমরা মার্কেট আউট করে দিয়েছি, অতএব অবধায় আমি জামাত ইসলাম আছে, আমি এনসিপি ইসলাম, তোমরা আমাদের দিকে তাকাও। কিন্তু আমার কাছে যেটা মনে হয় কি জানেন, সবই ঠিক আছে, হুম। কিন্তু একটু অসময় হয়ে গেছে, একটু আর্লি হয়ে গেছে। এটা যদি আচ্ছা। 4 বছরের মাথায় করতো আমি কিছু বলতাম না। তো 4 মাসও হয় না, 2 মাসের মাথায় যায়। এটা হয় না রে ভাই। শোনেন, আপনার বাচ্চা ফুটাতে হলে ডিমটাকে ফাটতে হবে, ডিমটাকে ভাঙতে হবে। এখন আপনি যদি কাঁচা ডিম নিয়ে ভাঙা শুরু করেন, তাহলে তো বাচ্চা বেরোবে না, বরং সেটা আপনার চোখে মুখে যে আপনাকে আরো দুর্গন্ধযুক্ত করে দেবে। এখন হুম। সময়টা হোক, একটু আর্লি হয়ে গেছে আমার কাছে মনে হয়। এবং তারা যেগুলো কিন্তু আমার বলতেছে, মনে হয় কি এনসিপি নেতারা যারা আছে তারা হয়তো একটা ধারণা দেওয়া হচ্ছে যে আবার মানে 24-এর মতন গণঅভ্যুত্থান হবে। সেটা কি আসলে তেমনটা কি হয়, এরকম ঘন ঘন গণঅভ্যুত্থান? এই জিনিসটা ওরা হয় কি যায় না করতে। 24-এর গণঅভ্যুত্থানকে এই এনসিপি নেতাদের আহ্বানে হয়েছিল? না। মানুষ ফুসে উঠছিল, না। যার যার ব্যক্তিগত ক্ষোভ, অপ্রাপ্তি, অপমান, তার প্রতিবাদ। সেই সময় তারা সামনে ছিল। এই তো, তারা তো আন্দোলন, আজকে তারা বিএনপি কে অভিযোগ করতেছে কি যে তারা সংস্কার করতেছে না। আরে বাবা, যখন 24-এর আন্দোলন হয়, 24-এর আন্দোলন কি সংস্কারের দাবিতে হয়েছিল? হয়েছিল? 24-এর আন্দোলন হয়েছিল হাসিনা সরকারের পতনের আন্দোলন। পতনের আন্দোলন, হ্যাঁ।
ওই সমস্ত সংস্কার আচ্ছা, আমরা তো আপনার সাথে একটু শেয়ার করি ব্যক্তিগতভাবে। আমরা তো প্রতিদিন প্রায় করতাম, মানে ওই যে কথার পিঠে কথা এই অনুষ্ঠানটা আপনিও করতেন, পরে কথা দিয়ে কথার আলোচনা আমিও করতাম। কিন্তু আপনি মানে 4 তারিখ পর্যন্ত কি আমরা সংস্কারের কথা কোনো শুনছি? 4 তারিখ পর্যন্ত তো আমার মনে পড়ে না, শুধু ওই কোটা সংস্কার, সেটা কোটার আন্দোলন তো, মানে কিন্তু বৃহত্তর রাষ্ট্র পর্যায়ে সংস্কার করতে হবে, 72-এর সংবিধান পাল্টাই দিতে হবে, এই আলোচনা তো 4 আগস্ট পর্যন্ত শুনি নাই। শুনছেন আমি এরকম কোনো দাবি দেওয়া? আন্দোলন ছিল কোটা সংস্কারের আন্দোলন, কোটার আন্দোলন, যে কোটা পদ্ধতি চলবে না, এক দফার আন্দোলন রূপ নেয়। পরে একদম আন্দোলন যে হাসিনা পতনের আন্দোলন। আপনি দেখেন না, পত্রিকাগুলো দেখেন না, দেখলে বুঝবেন সব তো পাওয়া যায়। ওখানে এই সংস্কারের কোন নামই ছিল না। এবং ওরা করলো কি, আইনে বসানো লোকের কাকে, ডক্টর ইউনূসকে 8 তারিখে, এবং উনি বসে উনি কোটা আরম্ভ করলেন। কি কোটা? উনি ছাত্রদের থেকে কোটা করলেন, ছাত্রদের কোটা থেকে 2 জনকে নিলেন। উনি চট্টগ্রামের কোটা করে কয়েকজনকে, 4-5 জনকে নিলেন। উনি গ্রামীণ ব্যাংকের কোটা করে কয়েকজনকে নিলেন। না, এটা তো একটা চিঠি লিখছে যে সরকারি সকল পর্যায়ে ওই যে একদম মানে জেলা ও উপজেলা থেকে সমস্ত মিটিং গুলোতে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। এটা কি তাহলে ছাত্রদের ছিল না, কোটা ছিল না? উনি তো শুরুই করলেন, যাত্রাই শুরু করলেন কোটা দিয়ে। তারপরে ওনার কোটা, ওনার ব্যক্তিগত কিছু কোটা ছিল, সেই কোটা দিয়ে উনি সরকার, এবং তারপরে কি করলেন, বাড়ি করলেন একটা সংস্কারের নাম। এবং সেই সংস্কারটা কাকে দিয়ে বাস্তবায়ন করলেন? এমন কিছু লোক দিয়ে বাস্তবায়ন করানো, যেমন ডাইকা দিয়ে, যাদের সঙ্গে জুলাইয়ের আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না। যে আমরা যদি বলি যে 71-এর মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছে এবং কিছু লোকজন মুক্তিযুদ্ধ করে নাই, যারা, যাদেরকে আমরা রাজাকার বলি, সুবিধাবাদী ছিল, আবার কিছু লোক চুপচাপ ছিল, তারা মুক্তিযুদ্ধদের সাপোর্ট করেছে। তো এইখানে যারা ছিল, আপনি আমাকে বলেন তো ভাই, নূরজাহান বেগম কিভাবে এই আন্দোলনে ছিলেন, অথবা কিভাবে এই আন্দোলনের সহায়তাকারী ছিলেন? উনি নিজেই বলুন। তো ওনাকে বানাই দিলেন আপনি উপদেষ্টা মন্ত্রী। বিধানচন্দ্র পোদ্দার নাকি একজনকে নিয়ে আসছিলেন, উনি কে? ওনার বই চিকিৎসক, তারা এনে বানাই দিচ্ছে। আপনি বলেন। আবার একটা চট্টগ্রামে ডক্টর ইউনূসের নামে কি একটা সংগঠন আছে, ইউনূসের সমর্থক, ওই সংগঠনের প্রধান হিসেবে ওই যে আরেকজনকে বিদেশ থেকে নিয়ে আসছে। তো এই তৈরি করছেন পুরো কোটা সিস্টেম। তারপরে এই সমস্ত লোককে আইনে নিয়ে আলী রিয়াজকে নিয়ে আসলেন আমেরিকার থেকে, মনির হায়দার আসলো আমেরিকার থেকে, এই আসে তুমি জায়গায় আইনে নিয়ে এরা বলে সংস্কার করবো। আর এরা কি সংস্কার করবো? এরা তো দেশে থাকেই না, এবং এরা এই দেশকে অপছন্দ করে এই দেশ ছাইরা আরেক দেশে চলে গেছে। তারা এসে আমার ঠিক করে দেবো, আর আমার দেশের লোক সব ঘাস খায় না। কই এখন তারা কই? তো এইগুলিকে নিয়ে আসে একটা সংস্কার বানাচ্ছে। এখন এনসিপি, আচ্ছা যে এনসিপির কথা বলি আপনাকে, এই এনসিপি যারা মূল নেতা, আপনি বলেন এর মধ্যে এই আন্দোলন যারা ছিল, আন্দোলনটা মার খেয়েছে কারা ভাই? আন্দোলনটা মার খেয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, মারা গেছে প্রাইভেট। ঢাকা ইউনিভার্সিটি একজন লোক মারা গেছে, একজন। দেখেন আপনি, নাহিদ ছাড়া তো মার খেয়েছে, এরা নেতা। তো এরা এখন বলতেছে যে আবার তারা ডাক দিবে, সবাই এসে ঝাঁপাই করবে। ডাক দেখ না, ডাক দেখ, দেখেন কি আসে। না, এখন ধরেন বিএনপি তো বলে নাই, ধরেন জুলাই সনদ স্বাক্ষর করছে বিএনপি, এনসিপি করে নাই, বরং কিন্তু বিএনপি তো বলে নাই যে তারা জুলাই সনদের যে বিষয়বস্তু আছে তার মধ্যে তাদের যেগুলি তারা সমর্থন করে সেগুলি বাস্তবায়ন করবে না, এটা তো বলে নাই। কিন্তু এমন কি হলো যে একেবারে রাজপথে আন্দোলন এবং ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করতেছে, যেখানে সংসদ কার্যকর আছে, কোনো ধরপাকড় নাই, সবাই মুক্ত পরিবেশে রাজনীতি করতেছে, গুম নাই, খুন নাই, তাহলে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? আমি তো এটা বুঝলাম না। বিষয়টা ওনাদের গোসাটা হলো, যে কারণে ওনারা তো বেশি গোসা করছেন, অভিমান করছেন, ওনাদের গোসাটা হলো
তারা যেভাবে বলছিল সেভাবে করতে হবে। এখন ভাই তোমরা যেভাবে বলছো সেভাবে করতে হবে, এটা তুমি কোথায় পেলা? ওরা বলতেছে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ করে তার মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, তার মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। তো তার মাধ্যমে এখন তারা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ আমরা পাইলেন কই? এটা তো আমাদের এই অন্তর্বর্তীকালীন মানে এটা আলী রিয়াজ বলছেন, আলী রিয়াজ আমাদের পীর। এখন আলী রিয়াজ সাহেব বলছেন, পীর সাহেব বলছেন যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এটা করতে হবে। তো এখন সংবিধান বিএনপি বক্তব্য বললো ভাই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যদি আমি এখন সংবিধানটাকে সংস্কার করি, দেখেন এই সংবিধানের গার্ডিয়ানকে সুপ্রিম কোর্ট। আজকে থেকে 10 বছর 20 বছর পরে যখন সুপ্রিম কোর্টে কেউ যে বলবে এই সংশোধনগুলি অবৈধ ছিল, তো সুপ্রিম কোর্টে ডাকে তোমাদের সংবিধানটাকে সংস্কার করলা, কার মাধ্যমে করলো? সংবিধান তো সংস্কার করতে হয় জাতীয় সংসদে। এখন তুমি কোথায় পাইলা যে সংবিধান সংস্কার পরিষদ? তাই আমরা বানাইছি, তুমি বানাইলে কিসের ভিত্তিতে? ভিত্তিটা কি? কোথায় বানাবা তুমি? এটা এটা বিপ্লবের মাধ্যমে হয়ে গেছে। এটা কি আমরা সুপ্রিম কোর্ট দেখবে? প্রতিদিন ঘটনার প্রবাহের সাথে এত যুক্ত থাকার পরও আমরা মানে এইরকম বিশাল একটা সংস্কার করতে হবে এটা জানলাম না। আর তারা বললো যে এই সংস্কারের জন্যই এই হাসিনার পতন হয়েছে বা বিপ্লব হয়েছে। অদ্ভুত ব্যাপার। মানে আসলে কোনো না কোনো দাবি নিয়েই তো একটা শুরু হয়। ধরেন কৃষকরা সারের দাবিতে আন্দোলন করার পর এটা বিশাল একটা গণ অভ্যুত্থান হয়ে যায় কোনো কোনো দেশে, সরকারের পতন হয়। তখন কি বলা হবে যে না এটা সারের দাবি না, এটা হচ্ছে 72-এর সংবিধান উপরে ফেলার জন্য, রিসেট বাটনে টিপ দেওয়ার জন্য। এইটা ওইটা হইলো। এটা আমরা জি মানে এই যে ইউনূস সাহেব বলছিল রিসেট বাটনে টিপ দিয়ে শেষ করে ফেলা, সে কি সে সংবিধান দেখছে? 72 সংবিধান সে কতগুলি পোলাপান দ্বারা পরিচালিত হয়েছে এবং এই পোলাপান গুলিকে সে খুশি রাখার চেষ্টা করছে। তার মূল সে দায়িত্ব নিচে দুটা কারণ। একটা কারণ হলো তার কিছু ব্যক্তিগত প্রতিহিংসা ছিল, সে চরিতার্থ করার জন্য। আর 2 নম্বর কারণ ছিল ওনার ব্যবসায়িক কিছু সুবিধা দেওয়ার জন্য। আর কিচ্ছু না রে ভাই, সে আর কোনো কাজ করে নাই। তার পরিবার পরিজন নিয়ে, তার ইয়ার দোস্তদের নিয়ে একটা ক্লাব বানাইছিল। এটা রাষ্ট্রটাকে সরকারটাকে একটা ক্লাব বানাই, ক্লাবে পরিণত করছে। এইরকম দেশটার 12টা বাজারে দিয়ে চলে গেছে। আর এদের দুঃখ হলো সে যা যা করছে সবকিছুকে বাস্তবায়ন করতে হবে। কেন বাস্তবায়ন করতে হবে? বিএনপি কি অন্তর্বর্তীকালীন সরকারের এক্সটেনশন নাকি? বিএনপি এইগুলো তো তারা নির্বাচনের সময় বলছে যে আমরা ওগুলো সব করবো, করবো। ভোট পাইছে ওই অনুযায়ী, জনগণ তো ভোট দিচ্ছে। আর যেটা তারা বলে গণভোট, তারা যে গণভোটের কথা বলে, 1 নম্বর কথা হলো গণভোটে যে ভোট করছে এই ভোটটাই আমার নেওয়ার সন্দেহ আছে। এই ভোটের যে হার দেখানো হয়েছে, নির্বাচন কমিশন মানে সম্পূর্ণভাবে এই ভোটের সংখ্যাটাকে বাড়াই দিচ্ছে এবং নির্বাচন কমিশনের একটা অযোগ্যতা, এবং এখানে নির্বাচন কমিশন চুরি করছে যা। কারণ পৃথিবীতে আপনি আরেকটা দ্বিতীয় একটা নির্বাচন দেখাতে পারবেন না যে নির্বাচনে ভোট কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা বলতে তারা 24 ঘন্টা লাগায়, পাবেন না। সব নির্বাচন এই যেমন মানে ইন্ডিয়াতে, কলকাতায় এখন নির্বাচন হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে তো নির্বাচন হওয়ার পরে 2 দফায় হবে। 1 দফা হয়ে গেছে, আরেক দফা 29 তারিখ, তারপরে 4 তারিখে তারা রেজাল্ট দেবে। প্রথম দফা করে সিল করে রাখছে। ভোট হয়ে যাওয়ার পর ওই দিনই তারা বলছে যে 92% ভোট করছে। ভোট তো গোনা হয় নাই, ভোট গোনার আগে বলে দিচ্ছে 92% ভোট এসছে। আর বাংলাদেশে ভোট কত শতাংশ হয়েছে জিজ্ঞাসা করার পর এই নির্বাচন কমিশনের সচিব বলে আপনারা কোন রেজাল্ট চান, এটা চান না ওটা চান। মানে সে ভোটের কত পার্সেন্ট কাস্ট বলবে না। কেন বলবে না? কারণ ভোট প্রাপ্তির সঙ্গে এই গণভোটের গণভোটটাকে বাড়ায় দেখাইতে হবে। এদিকে ইউনূস সাহেব বলতেছে গণভোট বাড়ায় দেখাও, তারা ইউনূসের ভিত্তির মতো ওইটাকে বাড়াই বাড়িয়ে কোন পর্যায়ে নিতে হবে, 60% বানাইতে হবে, এই সমস্ত হিসাব নিকাশ করছে। হিসাব নিকাশ করে প্রকাশ করছে। প্রকাশ করারও প্রায় 1 সপ্তাহ পরে এটা আবার ভুল হয়েছে।
ওখানে নাকি আবার 7 লাখ না 11 লাখ কত লাগলো ভোট নাকি বেশি হয়ে গেছে, ওটা আবার কমাইতে হয়েছে। এইরকম গোজামিলের মানে গণভোট। আবার তারপরে যে সে যে গণভোট করছে, ওই গণভোটে তো কোনো এখতিয়ারই নাই অধ্যাদেশ জারি করা। এখন এই সমস্ত বেআইনি কাজের উপর ডিপেন্ড করে বিএনপি যেহেতু জুলাই সনদ বাস্তবায়নে যাচ্ছে না, অতএব ওনাদের মন খারাপ, অতএব বিএনপি ফ্যাসিবাদী হয়ে গেছে। ভাই শোনেন, বিএনপির অনেক ভুল আছে, দায়িত্ব নেওয়ার পর বিএনপি অনেক কিছু করছে যেগুলো নাকি মনে করেন লজিক্যালি আমিও পছন্দ করি নাই, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি একটা অতি সরলীকৃত একটা মানে দিয়ে দিবেন, বিশেষণ যুক্ত করে দিবেন, ট্যাগ করে দিবেন, এটা ফালতু। মাসুদ কামাল, আপনার কাছে জানি যে কি এমন মানে কোনটা করলে মানে মানে অসম্পূর্ণ কি এমন কাজ আছে, মানে আপনি কোনটাতে মনে করেন যে কোন কাজটা বাকি আছে এটাকে একেবারে করা উচিত? না, যেটা বিএনপি তো বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, কাল তো দেখলাম যে বলছে, প্রধানমন্ত্রী বলছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। তো আপনি দেখেন না তারা কি করে। সমস্যাটা কি হলো? সমস্যা হলো বিএনপি যেটাকে জুলাই সনদ মনে করে, ওইটাকে এনসিপি এবং জামাত অসম্পূর্ণ জুলাই সনদ মনে করে। আবার এনসিপি এবং জামাত যেটাকে জুলাই সনদ মনে করে, বিএনপি সেটাকে জুলাই সনদ মনে করে না। ডিফারেন্স হলো এখানে। না, জুলাই সনদ বলতেছি, কিন্তু জুলাই সনদের কি এমন আছে, কোন জিনিসটা বাস্তবায়ন হইলে তারা খুশি হবে বা দেশবাসীর জন্য বিশাল উপকার হবে? আপনার কাছে কি মনে হয় কোন মানে ধারাটা, কোন সংস্কারটা খুব জরুরি? আমার ধারণা হলো যেটা নিয়ে মূলত বিরোধ আছে, সেটা হলো উচ্চকক্ষ। আচ্ছা। উচ্চকক্ষের যে 100 সদস্য হবে, সেই 100 সদস্য কিভাবে হবে, এইটা হলো মূল বিরোধটা আমি যতটুকু বুঝিয়া। এবং এখানে উচ্চকক্ষে বিএনপি বলছে যে নিম্ন কক্ষের যে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের যে আনুপাতিক হার, এই আনুপাতিক হারেই উচ্চকক্ষ মেম্বার হবে। আমি কিন্তু এটাকে ভালো মনে করি, আমি পার্সোনালি এটাকে সাপোর্ট করি। উচ্চকক্ষ হলে কি হবে দেশের? উচ্চকক্ষ কোনো কাম নাই। হ্যাঁ, উচ্চকক্ষ বিএনপি যেভাবে চাচ্ছে ওইটা হলে উচ্চকক্ষ করার এগুলোর দরকার নেই। আর অন্য এনসিপি অথবা জামাত যেটা চাচ্ছে, জামাতের বক্তব্য হলো উচ্চকক্ষ হবে যে ভোটের আনুপাতিক হার, যে দল যত পার্সেন্ট ভোট পাইছে সেই অনুপাতে ততজন সদস্য তারা পাবে। বুঝলাম বুঝলাম, কিন্তু সেটা হইলে কি হবে? মানে মানে এই 300 সদস্যের উপরে আরো 100 সদস্য চাপানো হলো, মানে ওটা হলে কি হবে? মানে মানে আপনার আমার কি লাভ হবে? কি লাভ হবে? আমি কেন বলি আপনাকে যে নিম্নকক্ষ থেকে পুরো একটা আইন করবো, আইনটা করলে এখন যেমন আইনটা করলে সেটা আপনার মনে করেন প্রেসিডেন্টের কাছে যাচ্ছে, প্রেসিডেন্ট সিগনেচার করে দিচ্ছে, আইনটা হয়ে গেল। তখন যেটা হবে এই আইনটা তাহলে উচ্চ কক্ষকে পাঠাতে হবে, এটা বাধ্যবাধকতা আছে। উচ্চ কক্ষ সেটাকে পাশ করবে। এখন সাধারণত নিয়মটা কি হয়, এটা পৃথিবীর অনেক দেশে আছে, ইন্ডিয়াতে আছে, আমেরিকাতেও আছে। তো ওখানে যেটা হয় যে ওই উচ্চ কক্ষ যখন যায় এখানে, ওখানে কিছু এক্সপার্ট লোক থাকে বিভিন্ন বিষয়ের উপর, তারা ওখানে সবাই পলিটিক্যাল লোক হবে তা কিন্তু না। ধরেন দুই অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবে, ওখানে কিছু চিকিৎসা শাস্ত্রের লোক থাকবে, কিছু ইঞ্জিনিয়ার থাকবে, কিছু শিক্ষাবিদ থাকবে, বিভিন্ন টাইপের লোক থাকবে। ওখানে যেটা হয় আপনার নিরপেক্ষ লোকজন থাকবে যারা নিরপেক্ষভাবে কাজ করবে, এরকম মনে হচ্ছে আপনার? না, নিরপেক্ষভাবে কাজ করা দরকার না, কিন্তু কিছু এক্সপার্ট থাকবে, তারা এটা আলোচনা করবে, আলোচনা করে বলবে না এটার মধ্যে এই ঝামেলাগুলো আছে, এটা করা ঠিক হবে না, যদি তারা বলে, অথবা বলবেই না। যদি তারা বলে যে ঝামেলা আছে, তাহলে এটা বইলে তারা আবার এটা নিম্ন কক্ষে পাঠাতে পারে। পাঠালে পরে যদি নিম্ন কক্ষ মনে করে না তবু ওইটাই পাস করা উচিত, তাহলে এটা পাস হয়ে যাবে। তাহলে এখন উচ্চ কক্ষের কিন্তু আসলে তেমন কোনো ক্ষমতা নাই, কিন্তু উচ্চ কক্ষে যে প্রশ্নটা করতে পারে, যে আমরা পাস করলে আমাদের উপর কেউ যেন প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন করার বিষয়টা আমি মনে করি ইম্পর্টেন্ট, এটা থাকা উচিত, আমি মনে করি থাকা উচিত। কিন্তু যদি নিম্ন কক্ষের আনুপাতিক হারে হয়, তাহলে বিএনপি দলে এতজন ওই একই হিসেবে হবে, তাহলে সেইটা আবার আমি মনে করি থাকা না থাকা এক। আচ্ছা, এটা কি মানে মানে এই মুহূর্তের জন্য খুবই ভাইটাল একটা বিষয় হয়ে গেল? খুব ভাইটাল বিষয় না, একটা জায়গা হলো যেমন চেক এন্ড ব্যালেন্স। এখন যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যা চাইবেন সেটাই হচ্ছে, যেটা শেখ হাসিনা বলেছিল, প্রধানমন্ত্রী বললেন এটা করতে হবে, সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই সেটা আইন করে দিল, হয়ে গেল।
তো এইটা না, এই প্রধানমন্ত্রী চাইলেও সেটা নিয়ে যে আলোচনা করা যেতে পারে